আমরা কথা বলছিলাম বিদ্যুতের অব্যবস্থাপনা এবং প্রিপেইড মিটারের যে অব্যবস্থাপনা সেটিকে কেন্দ্র করে আমরা এবার এই বিষয়ে মতামত নিব, মতামত জানবো অ্যাডভোকেট নজরুল ইসলাম টুন্নু সাহেব, বিজ্ঞ আইনজীবী, ময়মনসিংহ জেলা জজ কোর্ট, ওনার কাছ থেকে। তার আগে একটু বলে নিই, তো প্রিপেইড মিটারকে কেন্দ্র করে আমরা সোশ্যাল মিডিয়া এবং যে প্রিন্ট মিডিয়া এগুলোর মধ্যে মানুষের যে রিয়াকশন, তাদের যে বিক্ষুব্ধতা সেটি পরিলক্ষিত হচ্ছিল এবং সারা দেশব্যাপী বহু মানুষ বহুভাবেই সেই বিক্ষুব্ধতা প্রকাশের চেষ্টা করে। এই ময়মনসিংহ জেলাও তার ব্যতিক্রম। এই ময়মনসিংহ জেলায় অ্যাডভোকেট নজরুল ইসলাম টুন্নু সাহেবের নেতৃত্বেও এই আন্দোলনটি অনেক আলোর মুখ দেখে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ওনারা মিটিং করেন, স্মারকলিপি প্রদান করেন। এই স্মারকলিপি এবং মিটিং এর ধারাবাহিকতায় তার যে অগ্রগতি, সেই অগ্রগতি সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো। পাশাপাশি এই বিদ্যুতের অব্যবস্থাপনা এবং মিটারকে কেন্দ্র করে যে সার্বিক মতামত সেটাও তিনি দিবেন। তাহলে এই বিষয়টা নিয়ে আপনার যে আন্দোলন, তো আমরা শুনলাম আজকে নাকি একটা মিটিংও আছে, তো সেই বিষয়টি নিয়ে যদি সার্বিকভাবে কিছু বলতেন যে মানুষ আসলে কি করবে, মানুষ কি সুবিধা পাবে, তাদের প্রতি কি দিক নির্দেশনা ইত্যাদি। বিষয় হলো যে প্রিপেড মিটার মূলত একটা টেকনোলজি, আধুনিক একটি প্রযুক্তি। আমরা আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করব না, এই মানসিকতাটা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু প্রিপেড মিটার নিয়ে যেটা হলো মানুষকে, গ্রাহক যারা, তাদেরকে আধুনিক না করে, তাদেরকে স্মার্ট না করে, স্মার্ট প্রযুক্তিটা যখন এখানে প্রয়োগ করা হলো, এটি এক ধরনের মানুষের উপরে চাপিয়ে দেওয়া একটি বিষয়। ফলে এই প্রিপেড মিটারের প্রথম সমস্যাটি হলো যেটা ভোগান্তির বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে নানান ভাবে এসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি, যখন বিদ্যুতের দাম সমন্বয় করা হয়, বাড়ায় কিংবা কমায়, যেটাই কিন্তু কমানোর রেকর্ড খুব একটা নেই, যখন বাড়ানো হয় নতুন করে এখানে 200 থেকে 220টা ডিজিট চাপতে হয়। এই চাপতে গিয়ে, এটা আমি জানি না এই দেশের নাগরিকরা কতটুকু প্রস্তুত, 220 ইউনিট মিটারের মধ্যে চাপ দিয়ে দিয়ে একটা নাম্বার ঢুকানো, এটা একেবারে শুধু বিড়ম্বনাই না, এটা কি জাতীয় মেধাবী এবং কত মনোযোগী লোক লাগবে, এটা আমার ঠিক বিবেচনায় কুলায় না। তো এখানে এটি নিয়ে আমরা যখন এটা হলো এবং বিদ্যুতের কিছু ব্যাপার নিয়ে যে টাকা ভর্তি কিছু টাকা নাই হয়ে যাচ্ছে, এসব নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ব্যাপক একটি প্রতিক্রিয়া মানুষের মধ্যে, এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া এবং বিক্ষুব্ধ হয়ে গেলেন নাগরিকরা, এটি নিয়ে আমরা জেলা প্রশাসককে বলেছি জন উদ্যোগের পক্ষ থেকে যে আপনি বিদ্যুতের সংশ্লিষ্ট লোকজনকে সহ কর্মকর্তা যারা আছে তাদেরকে নিয়ে নাগরিকদের একটা জনশুনানি, যদিও অনেকেই বলে গণশুনানি তো অফিসিয়াল টার্ম, আমরা যেহেতু জন উদ্যোগ সংগঠনকে রিপ্রেজেন্ট করেছি এই জন্য জনশুনানি শব্দটাকে ব্যবহার করেছি। তো ডিসি সাহেব কথা রেখেছেন, স্বল্প সময়ের মধ্যে উনি বৈঠক ডাকলেন। সেখানে বিদ্যুতের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে যারা তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, পিডিবি, তারপরে যে আরইবি এবং বিভিন্ন ইউনিটের সকলকে নিয়ে মত বিনিময় সভা করলেন ওনার কার্যালয়ে। সেখানে ওনারা যে ব্যাখ্যাটা দিলেন, বেশ কিছু ব্যাপারে আমরা কনভিন্স। এই কারণেই যে প্রথম হলো যে বিলটা আগে আমরা দিতাম, আমরা লক্ষ্য করতাম না যে আমাদের এখানে একটা মিটার ভাড়া, আরেকটা কেটে নিত 5% একটা ভ্যাট, এবং আরেকটা চার্জ দিতেন যে এটাকে বলে ডিমান্ড চার্জ। এই তিনটা বিষয় বিলের সঙ্গে কেটে নিতেন। এটা আমরা যেহেতু লক্ষ্য করছি না, ফিগারটাই দেখতাম যে টোটাল বিল আমি কত দিচ্ছি। আর এখানে প্রিপেড মিটারে টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ওদের টাকাটা আগে কেটে নেয়। এটা হলো এইরকম, আমি উদাহরণটা দিতে চাই, যেমন এনজিও গুলো, আমি সকলের বিরুদ্ধে বললে এটা আবার খারাপ হবে, আমার জানা মতে কিছু কিছু এনজিও মানুষকে যে ঋণ দেয়, যে 1 বছর মেয়াদি একটা ঋণ দিল, দিয়ে প্রথম মাসে টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা প্রথম কিস্তির আগে কেটে রেখে দেন ইন্টারেস্ট সহকারে। সপ্তাহে সপ্তাহে যদি হয়
বা মাসে যদি কিস্তিটা কাটে তাহলে দেখা যায় গোটা টাকার মূল টাকা এবং কিস্তির একটা অংশ প্রথমে কেটে নেয়। ফলে যে গ্রাহক যদি কোনো প্রতিষ্ঠান থেকে 1 লাখ টাকা ইন্টারেস্টে নেয়, ঋণ নেয়, যদি তাকে 1,10,000 টাকা পরিশোধ করতে হয়, তাহলে কিন্তু 1 সপ্তাহ পরে বা যদি 1 মাসের একটা কিস্তির মেয়াদ থাকে, 1 মাস কিন্তু অর্থাৎ পুরো 12 মাস উনি কিন্তু ঋণের টাকাটা এনজয় করতে পারলেন না। কমে 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 শেষে গিয়ে মূলত এটা এক ধরনের চালাকি প্রক্রিয়া। আমার মনে হলো বিদ্যুৎ এই এনজিও ব্যবসা থেকেই এই থিমটা তারা নিছে, যে তুমি কি ব্যবহার করলা কি করলো না, আগে আমারটা আমি কেটে নিয়ে যাই। এটার সঙ্গে প্রশ্নক্রমে চলে আসে যে কথাটি, সেটা আমি বলতে চাই এখানে, যে বাংলাদেশ একটি রাষ্ট্র, আমরা যা কিছু করে রাষ্ট্রের স্বার্থ আগে চিন্তা করব। যতটুকু জানি বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের যে ক্যাপাসিটি বাংলাদেশ নামক রাষ্ট্রটির, সেটি প্রায় 25,491 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তারা রাখেন। এবং এটি যে ইয়ে করা, যে গ্রীষ্মকালে অর্থাৎ 26/1/2024 তারিখের যে চাহিদা, এদিনের প্রতিবেদনটা আমার কাছে আছে, সেই অনুযায়ী তাদের গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদা ছিল 17,500 মেগাওয়াট, গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদা। আর সেখানে উৎপাদন ক্ষমতা ছিল 26/1/2024 তারিখে উৎপাদন হয়েছে 15,648 মেগাওয়াট। এখন প্রশ্ন থাকে যে 15,648 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড, চাহিদা 17,500 মেগাওয়াট, তাইলে পরে আমরা 25,491 মেগাওয়াট উৎপাদনের ক্ষমতা কেন করলাম? রাষ্ট্রটি কেন করেছে? আমরা রাষ্ট্রকে ওয়েলকাম জানাই। নিশ্চয়ই যে কোনো বিপর্যয় যেন না আসে এই বিবেচনা করে ওনারা বাড়তি একটা আয়োজন করে রেখেছেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু দেখতে হবে সেখানটাতে আমরা দৈনিক বণিক বার্তা পত্রিকাটি 8/6/2024 তারিখে রিপোর্ট করেছে। খেয়াল করতে হবে, দেশের নাগরিকদের মনে রাখতে হবে, এই বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে G2G একটা চুক্তি করেছে। সেখানে তাদের থেকে 2021-22 অর্থ বছরে তারা বিদ্যুৎ এনেছে, যে চুক্তিটি এখনো বহাল আছে, 6 টাকা 11 পয়সা পার ইউনিট। বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছ থেকে বিদ্যুৎ এনেছে, পার ইউনিট 6 টাকা 11 পয়সা ভারতকে পে করতে হলো। এবং সেখানে 1160 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করছে। এই গভর্নমেন্ট, এই বাংলাদেশ গভর্নমেন্ট ভারতের বেসরকারি যে প্রতিষ্ঠান আদানি গ্রুপ, তার সঙ্গে সে চুক্তি করলো 1600 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ নির্মাণ। এবং এটি ভারতের ঝাড়খণ্ডের যে গড্ডা, এখানে তারা এই আদানি গ্রুপের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করলো। আদানি গ্রুপ ভারতে, ভারত থেকে 700 কিলোমিটার রেল লাইন তৈরি করলো, বন্দর থেকে ওই ঝাড়খণ্ডের গড্ডা পর্যন্ত 700 কিলোমিটার। এই 700 কিলোমিটার যে রেল লাইন নির্মাণ ওদের কয়লা পরিবহনের জন্য, সেটা খরচ বাংলাদেশ সরকারকে দিতে হয়েছে। শুধু এখানেই থেমে থাকা নয়, এই চুক্তিটা করলো 25 বছরের চুক্তি। 2017 সালে চুক্তিটা করেছে 25 বছরে। সেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করবে, এই চুক্তিটা করলো আদানি গ্রুপ থেকে। মজার বিষয় হলো সেখানে বিদ্যুতের গড় ব্যয় হলো পার ইউনিট 12 থেকে 16 টাকা। তাহলে পার্থক্যটা কোথায়? যে আদানি এশিয়ার অন্যতম শীর্ষ ধনী, তার কাছ থেকে বিদ্যুৎ আমি আনলাম 12 থেকে 16 টাকা পার ইউনিট, আর ভারত সরকারের কাছ থেকে আনলাম 6 টাকা 11 পয়সা পার ইউনিট। আর ভারতের সাথে চুক্তি করলাম 25 বছরের, যদি আমি বিদ্যুৎ নাও আনি তাইলে পরে ভারতকে আমার তার যে ক্যাপাসিটি চার্জ যেটা, সেটা আমাকে বহন করতে হবে। কিভাবে বহন করতে হবে? একটা হিসাব বের হয়েছে যে প্রতি বছর আমাকে $450 মিলিয়ন আদানি গ্রুপকে দিতে হবে। টাকা না, ডলার। 450 মিলিয়ন ডলার, এবং গোটাটা পে করতে হবে ডলারে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত, এই আদানি গ্রুপ এই যে বাংলাদেশের সঙ্গে বিদ্যুতের ব্যবসাটা করছে, এই জন্য ভারত সরকার তাকে কর রেয়াত দিয়েছে।
তার কর দিতে হবে না ভারত সরকারকে। কিন্তু এই বিদ্যুৎটা যে সে বাংলাদেশে ঢুকাচ্ছে, এখান থেকে সে আবার কর আদায় করে নিয়ে নিচ্ছে। তাইলে পরে কি দাঁড়ালো? গেল এই কটা চুক্তি। এই যে 25 বছরের চুক্তিটা, এটাকে রিভিউ করার, এটা রাষ্ট্রের স্বার্থে হলো কিনা, জনস্বার্থে হলো কিনা, না এটা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এমন একটি চুক্তি করা হলো। যে তথ্যটা আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেটি হলো মূলত উইকিপিডিয়া থেকে, এবং এই নিউজটাই দৈনিক বণিক বার্তা এসেছে। এবং এটি যদি সত্য হয়ে থাকে তাহলে পরে আমি মনে করি বাংলাদেশ এই চুক্তিটা করে মোটেও বাংলাদেশের স্বার্থ এখানে সংরক্ষিত হয়নি। এবং আরো বিষয় হলো এই 25 বছর চুক্তিটা অলঙ্ঘনীয় চুক্তি। এটা বাংলাদেশ সরকার চাইলেই বাতিল করতে পারবে না। এটি নিয়ে আমি এই দেশের একজন নাগরিক হিসাবে মনে করি এটি যে বা যারা যখনই চুক্তিটা করেছে বাংলাদেশের স্বার্থটি এখানে তারা বিবেচনায় আনেনি। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে যে বিপিডিপি, যেটা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এরা যে উৎপাদন করে নিজস্ব ক্যাপাসিটিতে, সেটা পার ইউনিট উৎপাদন খরচ হলো 8 টাকা 84 পয়সা বর্তমানে 2024-এ। এটি 2020-21-এ ছিল 6 টাকা 61 পয়সা। ভারত থেকে আনলো 6 টাকা 11 পয়সা। বিপিডিপি 2020-21 উৎপাদন করে 6 টাকা 61 পয়সা। গড় খরচ তার 8 টাকা 84 পয়সা। অথচ অনেক ব্যস্ততার ভিতরে আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা কথা বলতে বলতে একটা লোডশেডিং এর মধ্যে করে গেছি। আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করব। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের যে লড়াই, আপনাদের যে আন্দোলন, তার মধ্যে আমাদের সর্বতভাবে যে মৌলিক সমর্থন সেটা আমাদের থাকবে, সাধারণ মানুষেরও আছে, সেটা এগিয়ে যাক, জারি থাক। জনস্বার্থে চেষ্টা করার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনার এবং আপনাদের মিডিয়াকে আমরা আমাদের সংগঠন জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো।